কৃষি আমাদের দেশ ও অর্থনীতির মূল চালিকা শক্তি, আর তাই কৃষিকে নিয়েই রচিত হচ্ছে উন্নয়নের ভিত। ঝিনাইদহে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো হয়েছে। বিশেষ করে শাকসবজির আবাদে এই এলাকাগুলো বাংলাদেশের সব মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে। আমি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কথা বলছি। এখানে কৃষকরা ব্যাপকভাবে শাকসবজি করছে এবং শাকসবজি যেহেতু করছে তারা নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে শাকসবজিতে। তারা এখানকার বালাই দমন ব্যবস্থাপনায় জৈব কীটনাশক ব্যবহার করছে, অনেক ক্ষেত্রে জৈব সার ব্যবহার করছে, কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে এর থেকে খুব ভালো ফলাফল পাচ্ছে না। আমি যেমন যে জমিটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্থানীয় একজন কৃষক বাদশার জমি, কৃষক বাদশা মিয়া, আর সাথে আছেন আমার শাহিন, উনি হচ্ছেন বালাই ব্যবস্থাপনার একজন বিশেষজ্ঞ। তার সাথে কথোপকথনের মাধ্যমে আমরা কৃষকের সমস্যাগুলোর সমাধান কিভাবে হতে পারে জানার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার জমিতে ওই কীটনাশক এগুলো ব্যবহারের ফলে যে বন্ধু পোকাগুলো আছে এবং আরও যে ক্ষতিকারক পোকাগুলো আছে সেই পোকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং ওই কীটনাশক সারের ব্যবহারের ফলে জমিতে এরকম কোনো ফসল হইতেছে না। হ্যাঁ, আর বিশেষ করে এখন কি করলে যে কোন পদ্ধতি বেছে নিলে আমার জমিতে ভালো ফসল হবে? আপনাকে ধন্যবাদ। আপনি কীটনাশকের ফলে যে উপকারী পোকা ধ্বংস হচ্ছে, মাছ ধ্বংস হচ্ছে, প্রাণবৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এটা সম্পর্কে আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে যদি আমরা আমাদের প্রাণবৈচিত্র্যকে রক্ষা করতে চাই তাহলে কীটনাশকের বিকল্প বেশ কিছু পদ্ধতি আছে, সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে। আমাদের অঞ্চলে প্রচুর গাছগাছরা পাওয়া যায়, সেই গাছগাছরা দিয়ে অনেক ভেষজ বালাইনাশক তৈরি করা যায়, যেটা যদি আমরা ব্যবহার করি তাহলে পোকা দমন হবে, মরবে না, দমন হবে এবং এর হাত থেকে ফসলের যে কীটনাশক যে ইউজ করে যে কারণে যে ক্ষতির কারণে সেই ক্ষতির হাত থেকেও কৃষক রক্ষা পাবে। যেমন আমরা যদি ফসলে দেখা গেল মাজরা পোকা ধরছে ধানের মধ্যে, তাহলে এই মাজরা পোকার হাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে এক ধরনের বালাইনাশক তৈরি করা যায়, যেমন বালাইনাশক জুথি বলি আমরা। বালাইনাশক জুথি তৈরি করতে লাগে নিমের পাতা, নিমের ছাল, ভাটি পাতা, বিষকাটালি এবং মেহগনির যে ফল আছে, ফলের মধ্যে যে বীজটা আছে ওই বীজটা যদি আমরা ডাস্ট করি, গুঁড়া করি, ওইগুলা সবগুলো গুঁড়া ধরেন 1 কেজি নিম পাতা নিলাম, 1 কেজি নিমের ছাল নিলাম, 1 কেজি মেহগনির ফলের যে বীজটা নিলাম, 1 কেজি বিষকাটালি নিলাম, 5 কেজি গোচনা নিলাম এবং বাকিটা একটা কোলার মধ্যে পরিমাণ মতো পানি যেটা যে পর্যন্ত ধরে ওইটা রেখে আমরা 21 দিন যদি ওইটা পচাই, ওই জিনিসগুলো ধরেন 21 দিনের মধ্যে পচে গেল, ওইটা আবার সুন্দর করে ছেঁকে যে জমিতে আপনার মাজরা ধরছে ওইটা 1 লিটার ওই যে পচনকৃত যে নির্যাসগুলো গাছের এবং ওগুলা ছেঁকে ওইটার সাথে আবার 9 লিটার পানি মিশিয়ে যদি আমরা 9 লিটার নিলাম পানি, সাদা পানি, আর 1 লিটার ওই যে বালাইনাশক যে তৈরি হলো বিভিন্ন গাছের নির্যাস, সেইটা যদি আমরা জমিতে স্প্রে করি তাহলে দেখা যাবে যে ওই মাজরা পোকাটা আর থাকবে না। এইরকম বিভিন্ন ফসলে বিভিন্ন রকমের পোকা আক্রমণ করে, সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করতে পারি। যেমন ইএমও একটা টেকনোলজি আছে, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, ওইটাও যদি আমরা স্প্রে করি ওইটার গন্ধে পোকামাকড় ওই ফসলের মধ্যে বসে না। আমরা যেই কীটনাশক যেই ওষুধটা ব্যবহার করি, যে এটার ব্যবহার কি এই একই সময় নাকি কোনো হেরফের আছে? সেটা কীটনাশকের মতোই, যে আমরা সব সময় সন্ধ্যার দিকে আমরা ব্যবহার করব এবং অনেক পোকা আছে যে রাতের বেলা আসে, আমরা যদি বিকালবেলা এটা স্প্রেটা করি তাহলে অনেক পোকার হাত থেকে অনেক ফসলকে আমরা রক্ষা করতে পারবো।
আর বিকালের সময়টা আমরা ব্যবহার করব। জৈব সারের যে ইয়াটা সেটা কিভাবে তৈরি করতে হয়? কম্পোস্ট আমরা কয়েক ধরনের করে থাকি, যেমন কেঁচো কম্পোস্ট, তারপরে কুইক কম্পোস্ট, বোকাশি, তরল কম্পোস্ট এবং কম্পোস্ট হিপ, কম্পোস্ট পিস্ট, এই ধরনের বেশ কিছু কম্পোস্ট তৈরি করা যায়। মূলত অনেক কৃষক আছে অজ্ঞতার কারণে তারা দেখা গেল যে তার যে বাড়িতে যে বাড়ির আঙ্গিনায় গাদা কম্পোস্টটা ব্যবহার করে, অনেক সময় সার হয়, অনেক সময় সার হয় না, সেইটা মাঠে তারা ব্যবহার করার ফলে যেটা হচ্ছে যে কিছু সার হয়েছে, কিছু হয় নাই। যেমন ভাত খাওয়ার সময় যদি কিছু চাল থাকে, কিছু সিদ্ধ হয়ে গেছে, ওইটা খেলে কিন্তু আমাদের পেটে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। কিন্তু আপনি যদি ওইটাকে ডিকম্পোস্ট করে একদম সেই সার উপযোগী করে ওইটাকে ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের কোনো রকমের সমস্যা হবে না। এই জন্য আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী কিছু সার তৈরি করা যায়, যেমন কেঁচো কম্পোস্ট তৈরি করতে গেলে, যেহেতু কেঁচোর দাঁত নাই, ওরা নরম জিনিস পছন্দ করে, কারণ বাংলাদেশে 509 প্রকারের কেঁচো আছে, তার মধ্যে ওই 509 প্রকারের কেঁচোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা আছে এপিজেইক, অ্যান্ডোজেইক, অ্যানেসিস। এপিজেইকের যে কেঁচোটা সেটা 6 ইঞ্চির মধ্যে বিচরণ করে এবং এরা খায় ডিকম্পোস্ট, নরম জিনিস। সেটা খাওয়ার পর যে পায়খানাটা করে ওইটাই হলো সার বা কম্পোস্ট। তো এই জন্য আমাদের পদ্ধতি হলো যে গোবর, লতা পাতা, কলা গাছ পচা, কচুরিপানা পচা, এইগুলাকে আগে ডিকম্পোস্ট করতে হবে, পচাইতে হবে। পচানোর পর তারপরে যদি আমরা কোনো চারির মধ্যে, রিংয়ের মধ্যে, অথবা হাউজের মধ্যে, অথবা মাটির মধ্যেও যদি একটা বিশেষ পদ্ধতিতে ওই জিনিসগুলো রেখে কেঁচো ছেড়ে দেই, একটা শেড দিয়ে দেই, ওরা ওই ডিকম্পোস্টগুলো খেয়ে যে পায়খানাটা করবে ওইটাই আসলে কেঁচো কম্পোস্ট। এটা যদি আমরা রিংয়ের মধ্যেও করতে পারি, চারির মধ্যেও করতে পারি, কিন্তু এইটা যত ডিকম্পোস্ট করে দিব সারটা তত তাড়াতাড়ি হবে। আর যদি ওদেরকে সরাসরি দেই তাহলে কেঁচোগুলো মারা যাবে, কারণ ওর একটা টেম্পারেচার আছে, হিট আছে, গন্ধ আছে, এর কারণে ওইগুলোর কারণে কেঁচো মারা যাবে। এই জন্য আমাদের জানতে হবে পদ্ধতিগুলো। তার জন্য আমি ট্রেনিং করিয়ে থাকি, এটা মানুষকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি প্রথম হলো কেঁচোর খাবার তৈরি করতে হবে। খাবারটা হলো ডিকম্পোস্ট, এটাকে যাতে কোনো গন্ধ না থাকে, এটা যাতে একদম নরম থাকে, একদম ওই শক্ত না থাকে, কেঁচো যেতে খেতে পারে। এই সার তৈরি করার জন্য আর কোনো পদ্ধতি আছে? আমরা কিন্তু কেঁচো চাষ সম্পর্কে একটু আগে বললাম। কেঁচো কম্পোস্ট উৎপাদনের কয়েকটা ধাপ আছে। একটা হলো খাবার তৈরি, তারপরে ধরেন কেঁচো উৎপাদন, কেঁচো সার উৎপাদন, এবং ওই যে এনে ডিম দেয় কেঁচো, সেটার যে কোকনটা সেটা ফুটে আলাদা করা, এবং সার ধরেন চালা এবং সার সংরক্ষণ, এইটা করতে হয়। পাশাপাশি আমরা কেঁচো কম্পোস্টের পাশাপাশি ধরেন বলছি যে কুইক কম্পোস্ট, মানে যেটা দ্রুত হয়, সেটার মধ্যে লাগে খৈল, ছাই, গোবর, কাঠের গুঁড়া, এগুলা যদি আমরা মিক্সড করে ধরেন 14 দিন রেখে যাই এবং মাঝে মাঝে উল্টাই, এইটাকে কুইক কম্পোস্ট বলে। আমরা আরেকটা কাজ করতে পারি যে বিভিন্ন রকমের যে লতা পাতা আছে, ছাই আছে, কচুরিপানা আছে, কলা গাছ আছে, এটাকে যদি কুচি কুচি করে কেটে তারপরে স্তর বাই স্তর, এক স্তরে দিলাম আমরা লতা পাতা, কচুরিপানা, এগুলা এক স্তরে দিলাম ছাই, এক স্তরে দিলাম গোবর, এইভাবে যদি আমরা একত্রিত রেখে মাটিতে লেপে এবং বায়ু চলাচল করতে পারি, এরকম বাঁশ দিয়ে সংরক্ষণ করতে পারি, এটাও এক ধরনের কম্পোস্ট, এবং এটা 45 দিনের মধ্যে পচে যাবে, এটা জমিতে ব্যবহার করা যাবে। আরেকটা করা যায় বোকাশি। বোকাশিটা হলো যে আপনার খৈল, আপনার ধানের যে গুঁড়া যেটা আছে গুঁড়া, তারপরে মুরগির লিটার অথবা গোবরের যে শুকনা গোবর ডাস্ট, এইগুলাকে যদি আমরা মিক্সড করে, এটা ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম ইএমও দিয়ে আমরা এটাকে মিশাই এক জায়গায় 7 দিন রেখে দেই। এইটা 7 দিনের মধ্যে প্রচুর হিট হবে, হিট হওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে, এটার মধ্যে অনেক অণুজীব গ্রো করবে। পরিমাণটা তাহলে বলবেন? সেটার যদি আমি বোকাশি বলি, যেমন আমি 10 কেজি গোবর নিলাম, শুকনা গোবর, অথবা 10 কেজি হলো পোলট্রি লিটার, 10 কেজি যে চালের যে ওই যে কুড়াটা আছে, কুড়া যেটা তুষের পরে যেটা ছোট আছে সেইটা, তারপরে ওই জায়গায় আমরা ভার্মি কম্পোস্ট ওইটার সাথে মিশাতে পারি, এবং আমরা খৈল দিতে পারি 10 কেজি। ওইটা আমরা মিশাবো একসাথে, মিশানোর পর ওই জায়গায় আমরা ইএমওটা দিব। 1 কেজি ধরেন ইএমও নিলাম, এটার মধ্যে আবার 9 কেজি পানি দিলাম, পানি দিয়ে ওইটার সাথে মিশাইতে থাকবো। দেখব যে মোট পাকালে
সেটা মুঠু হয় এবং ভেঙে যায়, ওই অবস্থায় ফেললে দেখা যাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝবো যে না আমার বোকাশি তৈরি ঠিক আছে। এইটা আমরা একটা ছায়াযুক্ত জায়গায় আমরা সংরক্ষণ করে রেখে এই বোকাশিটা, এইটা যে কোনো জমিতে যদি আমরা ব্যবহার করি, এটা ব্যবহার করার সময় হলো বিকালে করলে বেটার, কারণ এটার মধ্যে যেহেতু অণুজীব আছে, অণুজীবগুলো সাধারণত ইয়ের মধ্যে রৌদ্রে সহ্য করতে পারে না, এটা মারা যায়। বিশেষ করে এটা যদি পান বরজে ব্যবহার করা যায়, পানের বিভিন্ন রকমের রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়, অনেক সবজিতে ব্যবহার করা যায়, এটা ধানের মধ্যে ব্যবহার করা যায়। এটা অণুজীব থাকার কারণে প্রচুর অণুজীব জন্ম হয় মাটিতে গিয়ে, এবং এটার মধ্যে সব ধরনের উপাদান আছে, এইটা আমরা বোকাশি সারটা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস হলো যে বোকাশি পচন রোধক, আমি বললাম যে পচাটা ঠেকাবে, এবং এই যে অনেক সময় আমরা জৈব সার দেওয়ার পর অনেকে বলে যে আমরা একটু ইউরিয়া ব্যবহার করতে হয়, কিন্তু বোকাশিটা ব্যবহার করলে আমার ইউরিয়ার প্রয়োজন পড়বে না। আবার যদি আমরা ওই সিম জাতীয় যত পাতা আছে সেটা যদি কোনো পানির মধ্যে পচিয়ে সেটাও যদি গাছের গোড়ে দেই, সেটার যে নাইট্রোজেনের ঘাটতিটা আছে বা ইউরিয়ার ঘাটতিটা আছে সেটাও আমাদের মিটবে। আমরা একটা কাজ করতে পারি, গোবরটি ব্যবহার করতে পারি। গোবরটিটা কি? যেটাকে তরল কম্পোস্ট বলা হয়। আমরা যে গোবরগুলো আছে ভিজিয়ে রাখবো, এটার মধ্যে যাতে গ্যাস গন্ধ না থাকে, সেই তরল আকারে আসবে। এটার মধ্যে 1 লিটারের সাথে আবার 9 লিটার পানি মিশিয়ে গাছের গোড়ে, আমরা যেমন চা খাইলে আমাদের শরীর চাঙ্গা হয়, গাছকেও সরাসরি পানি না দিয়ে যদি আমরা গোবরটিটা দিই, গাছটার কিন্তু শরীর চাঙ্গা হবে, সতেজ হবে। জৈব সার যদি ব্যবহার করি তাহলে কীটনাশক আর রাসায়নিক সার কি ব্যবহার করার প্রয়োজন নাই? জমির খাদ্য ভাণ্ডার হলো জৈব সার, আর রাসায়নিক সারটা হলো ভিটামিন সিরাপ এবং ট্যাবলেটের মতো। জমি কিন্তু ভিটামিন সিরাপ ট্যাবলেট খেয়ে মানুষ যেরকম বাঁচতে পারে না, এরকম জমিও কিন্তু রাসায়নিক সার খেয়ে বাঁচতে পারে না। এটা সাময়িক সমাধান হতে পারে, এবং দিন দিন রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমি হয়ে যাচ্ছে বন্ধা। যতই আপনার রাসায়নিক সার ব্যবহার করবেন, ফলন সাময়িক বাড়বে, কিন্তু প্রতি বছরই এটার মাত্রা বাড়াতে হবে। আর যদি জৈব সার ব্যবহার করেন, প্রথম পর্যাপ্ত ব্যবহার করলেও এর সাইড এফেক্ট নাই, বরঞ্চ জমির আপনার প্রাণটা ফেরত পাবে। কারণ হলো যে আমরা যদি কেঁচো কম্পোস্ট ব্যবহার করি, এই কেঁচো কম্পোস্টের মধ্যে আছে হিউমাসের কাজটা হলো পানি ধরে রাখা, জমির জীবনী শক্তিটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং গাছের পুষ্টি যোগানো। তা আমি হিউমাসটা গোবরে পাওয়া যায় না, একমাত্র কেঁচো কম্পোস্টে পাওয়া যায়। আর যে এলাকাতে পলি মাটি আছে, স্রোত আছে, এই স্রোতের মধ্যে এই হিউমাসটা আছে, এবং হিউমাসটা বিচরণ করে মূলত 6 ইঞ্চির মধ্যে। কারণ আমাদের দেশে অনেক কৃষক অজ্ঞতার কারণে কি করতেছে, ইট ভাটাগুলোতে জমি নিচু করার নামে তার তৈরি করা জমিকে তারা ওই মাটিটা দিয়ে দিচ্ছে, এবং ওই জমিটা আবার তৈরি করতে তাদের আরও 5 বছর সময় লাগতেছে। সেটা আমাদের অজ্ঞতার কারণে। আমরা বুঝি যে কোনো কাজ করতে গেলে আমার উপরের মাটিটাকে আলাদা সংরক্ষণ করে নিচের মাটিটা যদি সরাইতে হয়, তাহলে আমাদেরকে সরাইতে হবে। আমাকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে, আমার পরিবেশ বাঁচাতে জৈব সারের বিকল্প নাই। কারণ যেহেতু আমাদের আশেপাশের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে, পাখি ধ্বংস হচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাণবৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যাশাটা হলো আকাশে উড়ুক পাখি, জলে থাকুক মাছ, জমি হোক সুফলা, ধরো জৈব চাষ। এবং জৈব চাষের বিকল্প কিছুই নেই। আমাদেরকে আমার যে পরিত্যক্ত জিনিসটা আছে, আমার যে পরিবেশে যা আছে, তাই নিয়ে আমরা যদি ব্যবহারটা করি, তাহলে আমার বাইরের থেকে কোনো কীটনাশক আনার প্রয়োজনই নাই। এবং আমরা যে কৃষককে কৃষি ভর্তুকি দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু রাসায়নিক সার কীটনাশক আমদানি করতে গিয়েই ওই ভর্তুকিটা চলে যাচ্ছে আবার বাইরের কাছেই। আর যদি কৃষক ওইটা না এনে নিজের চতুর্পাশে যা আছে, তার মাকে, তার জমিকে যদি রক্ষা করতে চায়, তাহলে জৈব সার তৈরি করতে হবে এবং মাটিকে রক্ষা করতে হবে। শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় সমকালীন কৃষি, অর্থনীতি ও উন্নয়নের ওপর তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ। এ এক কৃষকের গল্প, যিনি কৃষি আবাদ করেন, কিন্তু প্রয়োজন বিবেচনায় কখনো ভূমিকা রাখেন বিজ্ঞানীর, কখনো দক্ষ ব্যবসায়ীর, কখনো মাটি ও পরিবেশের অকৃত্রিম বন্ধুর। এমনই অনন্য সাধারণ এক কৃষক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডোবা গ্রামের মোবারক আলী।
ফুলকপি এটাও কি আপনার জৈব সার দেন? সব জৈব সার। হৃদয়ে মাটি ও মানুষের গ্রো গ্রিন প্রচারণার অংশ হিসেবে সফল কৃষক মোবারক আলীকে নিয়ে প্রতিবেদন দেখুন আগামী শনিবার হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। হৃদয়ে মাটি ও মানুষ প্রচারিত হচ্ছে প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 9:50 শুধুমাত্র চ্যানেল আইতে। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু আমাদেরকে জানাতে চাইলে লিখতে পারেন পরিচালক, হৃদয় মাটি ও মানুষ, কিংবা হৃদয় মাটি ও মানুষের ডাক, জিপিও বক্স নাম্বার 2433 ঢাকা 1000। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে লাইক করুন ফেসবুক পেজ facebook.com/শাইখ সিরাজ বাংলাদেশ। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন youtube.com/শাইখ সিরাজ। ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট twitter.com/শাইখ সিরাজ। এই ঠিকানায় কথা হবে আগামী বৃহস্পতিবার চ্যানেল আইতে হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা, খোদা হাফেজ। চ্যানেল আই, হৃদয় বাংলাদেশ।